আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো এমন এক মন্দির, যে মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক মন্দির ও বিগ্রহ। এই মন্দিরে আসলে আপনারা দর্শন পাবেন বিভিন্ন দেবদেবতার। ব্যস্ত শহরের মাঝখানে এ যেন এক স্বর্গ। অপূর্ব সুন্দর মন্দিরের গঠনশৈলী। মন্দিরে প্রতিদিন বিনামূল্যে ভক্তদের হাতে হাতে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও রয়েছে মালসা ভোগের ব্যবস্থা। এই মালসা ভোগ আপনারা কিভাবে পাবেন, তার মূল্য কত, এই মন্দির কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই মন্দিরে, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। আর আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন এবারে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে দিই আপনারা এই মন্দিরে এসে কিভাবে পৌঁছাবেন। এই মন্দিরে পৌঁছানোর জন্য আপনাদের চলে আসতে হবে আগে মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনে আসার জন্য শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁ, হাবড়া, দত্তপুকুর, হাসনাবাদ, মধ্যমগ্রাম এই সমস্ত লোকাল ট্রেনগুলো ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন মধ্যমগ্রাম স্টেশনে। তবে আমি আজকে মধ্যমগ্রাম স্টেশনে আসছি বনগাঁ থেকে। আমি বনগাঁ থেকে ধরেছি শিয়ালদহ লোকাল, চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে। আমি যেহেতু বনগাঁর দিক থেকে এসেছি, আমার ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর আপনারা যারা শিয়ালদহের দিক থেকে আসবেন, শিয়ালদহের দিক থেকে আসা ট্রেনগুলো মধ্যমগ্রাম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিক দিয়ে বাইরে বেরিয়ে ডান দিকে দেখুন যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা এসে এখানে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটোতেও যেতে পারেন, সময় লাগবে 2-3 মিনিট মতন, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আর আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন, হেঁটে কিন্তু সময় লাগবে 5 মিনিট মতন। তো আমি হেঁটেই চলে এসেছি। আমি আসলাম মধ্যমগ্রাম স্টেশনের দিক থেকে, আর এই দিকটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, আর এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি। একদম রাস্তার ধারেই অবস্থিত এই মন্দির। এই হচ্ছে মন্দিরের তোরণ। একদম ওপরের দিকে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কল্পতরু মূর্তি, আর সামনে দেখুন লেখা রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ি। আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান, সামনেই দেখুন রয়েছে অনেক পুজোর সামগ্রীর দোকান। যেখানে ফুল, মালা এসব পেয়ে যাবেন। এখানে রয়েছে মিষ্টির দোকান। এখান থেকে পুজোর যাবতীয় সামগ্রী আপনারা পেয়ে যাবেন। মন্দিরের মূল যে তোরণ রয়েছে, তোরণের ওপর দিকে দেখুন সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে। আর মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই 2 সাইডে দেখুন রয়েছে জুতো রাখার জায়গা। এইখানে জুতো খুলে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এ যেন অন্য এক জগৎ, এক টুকরো দেবভূমি। মন্দিরের বাইরে এত গাড়ি ঘোড়া, মানুষের কোলাহল, আর মন্দিরের ভেতরে এক মনোরম আধ্যাত্মিক পরিবেশ। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক মন্দির আর বিভিন্ন দেবদেবতা। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে আপনারা দেখতে পাবেন অফিস ঘর। তবে এই অফিস ঘরটি এখন বন্ধ আছে। বর্তমানে নতুন করে একটি অফিস ঘর তৈরি করা হয়েছে। এই হচ্ছে মন্দিরের বর্তমান নতুন অফিস ঘর। এই মন্দিরে যে মালসা ভোগের ব্যবস্থা আছে, সেই মালসা ভোগের কুপন কিন্তু এই অফিস ঘর থেকেই আপনাদের সংগ্রহ করতে হবে। এছাড়া এই মন্দিরে কিন্তু অনেকেই গাড়ি পুজো দিতে আসেন। সেই গাড়ি পুজোর জন্য কিন্তু এই অফিস রুমেই টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এই মন্দিরে প্রতিদিন ভক্তদের হাতে হাতে ভোগ প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া যে মালসা ভোগের ব্যবস্থা আছে, সেই মালসা ভোগের মূল্য হচ্ছে 200 টাকা। মালসা ভোগ সংগ্রহ করার জন্য আপনাদের আগের দিনকে জানাতে হবে এবং অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে। আপনারা যারা দূর থেকে আসবেন এবং মন্দিরে মালসা ভোগ নিতে চান, স্ক্রিনে দেয়া এই নাম্বারে তারা আগের থেকে যোগাযোগ করতে পারেন। এছাড়া মন্দিরে গাড়ি পুজো দেওয়ার জন্য বা মন্দির সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আপনারা স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। কলকাতা শহরতলির আধ্যাত্মিক পরিবেশে যে কটি মন্দির মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই মধ্যমগ্রাম কালীবাড়ি।
মধ্যমগ্রাম এলাকায় অবস্থিত এই মন্দিরটি কেবলমাত্র একটি উপাসনালয় নয়, এটি হচ্ছে মানুষের কাছে একটি আধ্যাত্মিক বিশ্বাস ও শক্তির আশ্রয়স্থল। 1951 সালে গোপেশ পাল নামে এক ধার্মিক ব্যক্তি প্রতিষ্ঠা করেন মা কালীর এই মন্দিরটি। মা এখানে পূজিত হন সর্বমঙ্গলা নামে। সময়ের সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণ আরও বড় হয়েছে। কালী মন্দিরের পাশাপাশি তৈরি হয়েছে রাধাকৃষ্ণের মন্দির, শিব মন্দির, গ্রহরাজ মন্দির। কয়েক বছর আগেই নির্মিত হয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই বিশাল বড় বাঁধানো মন্দির প্রাঙ্গণ। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। চলুন বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণে থাকা মন্দিরগুলিতে প্রবেশ করে মন্দিরগুলির গর্ভগৃহে বিরাজমান দেবতাদের আমরা দর্শন করে নিই। প্রথমেই প্রবেশ করলাম এই রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরে প্রবেশ করে মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, আর এই নাট মন্দিরে রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের চিত্র রাখা রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন মহাপুরুষদের ছবি। রাধাকৃষ্ণের এই মন্দিরটা কিন্তু বেশ বড়। মন্দিরের সম্পূর্ণ ফ্লোর শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণের এই বিগ্রহ দুইটি পাথরের তৈরি। রাধাকৃষ্ণের দুই দিকে রয়েছেন গৌর এবং নিতাই। রাধাকৃষ্ণের সামনে রয়েছে গোপালের একটি বিগ্রহ। এছাড়াও নিচের দিকে দেখুন, রাধাকৃষ্ণের আরও অনেকগুলি বিগ্রহ রয়েছে। এছাড়াও রয়েছে নারায়ণ শিলা, আর রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব। এদিকে দেখুন রয়েছে বজরংবলীর একটি মূর্তি। এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণ সহ সকল দেবদেবতা নিত্য পূজিত হন। গর্ভগৃহে রাধাকৃষ্ণকে দর্শন করে বাইরে চলে আসলাম। রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এখানে রয়েছে একটি দুর্গা দালান। এই দুর্গা দালানে প্রতি বছর মা দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো করা হয়। দুর্গা দালানের ঠিক ডান দিকেই রয়েছে গ্রহরাজের একটি মন্দির। গ্রহরাজের মন্দিরের সামনেই রয়েছে এই বড় একটি চাতাল, আর ওপরে দেখুন টিনের সেট দেওয়া রয়েছে। এই চাতাল পার করে গিয়ে তারপরেই হচ্ছে শ্রী শ্রী গ্রহরাজের মন্দির। মন্দিরের সামনেই দেখুন লেখা রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাকাল। এই গ্রহরাজের মন্দিরটি তৈরি হয়েছে বাংলার 1384 সালে। গ্রহরাজের এই মন্দিরটিও কিন্তু বেশ বড়। সামনের এই নাট মন্দির পার করে গিয়ে তারপরেই হচ্ছে গ্রহরাজের মূল গর্ভগৃহ। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপরে সুসজ্জিত সিংহাসনে দণ্ডায়মান শ্রী শ্রী গ্রহরাজ। চতুর্ভুজ গ্রহরাজের গাত্রবর্ণ নীল। গ্রহরাজের এই মূর্তিটিও পাথরের তৈরি। গ্রহরাজের গর্ভগৃহের সামনে ওপরের দিকে দেখুন রয়েছে নবগ্রহের চিত্র। গ্রহরাজের মন্দির থেকে বেরিয়ে গ্রহরাজের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই মন্দির প্রাঙ্গণের মূল মন্দির মা সর্বমঙ্গলার মন্দির। তবে মা সর্বমঙ্গলা মন্দিরে যাওয়ার আগে দেখুন এদিকে আরও অনেকগুলো মন্দির রয়েছে। আমরা সেই মন্দিরগুলো আগে দর্শন করে নিই। যেখানে মা কালী বিরাজ করছেন সেখানে দেবাদিদেব মহাদেব তো থাকবেনই। মা সর্বমঙ্গলা মন্দিরের ডান দিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের দুই সাইডে দেখুন রয়েছে নন্দী মহারাজের দুইটি মূর্তি। উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে রয়েছে নন্দী মহারাজের পাথরের মূর্তি। বাঁদিকেও একটি রয়েছে, ডান দিকেও একটি রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের ঠিক মাঝখানেই রয়েছে তিনটি শিবলিঙ্গ। দুই পাশে রয়েছে দুইটি বড় শিবলিঙ্গ, আর মাঝখানে রয়েছে ছোট্ট একটি শিবলিঙ্গ।
এই শিব মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই যে দুই সাইডে যে বড় দুইটি শিবলিঙ্গ রয়েছে, এই দুটি হচ্ছে বাবা নর্মদেশ্বর, আর মাঝখানে যে শিবলিঙ্গটি রয়েছে আমরা সাধারণত যে শিবলিঙ্গের পূজা করি সেই শিবলিঙ্গ। শিব মন্দির থেকে বেরিয়ে শিব মন্দিরের পাশেই ডান দিকে রয়েছে এই রামকৃষ্ণদেবের মন্দির। এই যে দেখছেন শ্রীরামকৃষ্ণদেবের মন্দির, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। মন্দিরের ওপরের দিকে দেখুন রয়েছে 3টি চূড়া। মন্দিরটি কিন্তু দেখতে খুব সুন্দর। সামনে দেখুন লেখা রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, আর দুই সাইডে রয়েছে মা শারদা এবং শ্রীরামকৃষ্ণদেবের ছবি। তো চলুন এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরে প্রবেশ করে সামনে দেখুন বিশাল বড় নাট মন্দির, তারপরেই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু শ্বেত পাথরের বেদির ওপরে কাঠের সিংহাসন, সিংহাসনের মাঝখানে বিরাজ করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই বিগ্রহটি শ্বেত পাথরের তৈরি, আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের একটি চিত্র রয়েছে, আর বাঁ দিকে রয়েছেন মা শারদা। মা শারদারও একটি চিত্র রাখা রয়েছে। রামকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে রামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই দেখুন রয়েছে স্বামী বিবেকানন্দের মানসকন্যা সিস্টার নিবেদিতার একটি বিগ্রহ। এখানে দেখুন কাঁচের এই ঘরের মধ্যে রাখা রয়েছে সিস্টার নিবেদিতার এই বিগ্রহটি, আর পিছন দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের বিশাল বড় একটি চিত্র। এইবারে আসি এই মন্দিরটিতে, সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরটি বছর কয়েক আগেই নির্মিত হয়েছে। মন্দির প্রাঙ্গণের যে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই হচ্ছে এই সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরটি কিন্তু এক কথায় অপূর্ব সুন্দর। কয়েক ধাপ সিঁড়ি পার হয়ে ওপরে উঠেই সামনেই হচ্ছে ছোট্ট এই নাট মন্দির, আর এইখানে দেখুন এখনও মন্দিরের কাজ চলছে। আর ওই যে পাঁচিলটি রয়েছে, পাঁচিলের গায়ে দেখুন শিব পার্বতী রাধাকৃষ্ণের বড় বড় চিত্র করা রয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনের যে দরজা রয়েছে দেখুন বিশাল বড় বড় কাঠের দরজা, আর এই কাঠের দরজাতেও কাঠের ওপরেই খোদাই করা হয়েছে গণেশের এই বিগ্রহ দুইটি। মূল মন্দিরের গর্ভগৃহে অপূর্ব সুন্দর সিংহাসন। সিংহাসনটা একদম রাজকীয়। সিংহাসনের মাঝখানে বিরাজ করছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ। গণেশের বিগ্রহটি লাল বর্ণের। দুই সাইডে রয়েছেন গণেশের দুই স্ত্রী ঋদ্ধি সিদ্ধি, আর ঠিক সামনেই দেখুন রাখা রয়েছে আরও একটি গণেশের মূর্তি। গণেশের এই বিগ্রহটি হচ্ছে প্রস্তর বিগ্রহ। এই মন্দির প্রাঙ্গণের সবকটি মন্দির আমরা দর্শন করলাম। এইবারে দর্শন করব এই মন্দির প্রাঙ্গণের মূল মন্দির, মা সর্বমঙ্গলার মন্দির। এই হচ্ছে মা সর্বমঙ্গলার মন্দির। মন্দিরটি 8 চালা চূড়া বিশিষ্ট। মায়ের মন্দিরের ঠিক সামনাসামনিই রয়েছে এই বলিপীঠ, তবে বর্তমানে এখানে কোনো রকম পশু বলি হয় না। মা সর্বমঙ্গলা মন্দিরের দুই সাইডে দেখুন রয়েছে 2টি আলোক স্তম্ভ। 8 চালা মন্দিরের একদম ওপরের চূড়ায় রয়েছে 2টি খাঁড়া, তারপরেই রয়েছে একটি ওং। এছাড়াও মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য, আর চূড়ার সামনের দিককার যে রেলিং রয়েছে সেই রেলিংয়ে রয়েছে মা কালীর মূর্তি। চলুন এবারে মায়ের মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে মা সর্বমঙ্গলার মন্দির। মন্দিরে প্রবেশ করে সামনেই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। এই নাট মন্দির পার করেই ছোট্ট এক টুকরো দালান, তারপরেই হচ্ছে মা সর্বমঙ্গলার মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপরে সুসজ্জিত সিংহাসনে মা সর্বমঙ্গলার দণ্ডায়মান চতুর্ভুজা কোষ্ঠী পাথরের মূর্তি। গর্ভগৃহে মা সর্বমঙ্গলার বিগ্রহ ছাড়াও রয়েছে শিবলিঙ্গ, আর রয়েছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ।
এই মন্দির প্রাঙ্গণে মা সর্বমঙ্গলার মন্দির সহ মন্দির প্রাঙ্গণের প্রতিটি মন্দির প্রতিদিন সকাল 5টার থেকে খোলা থাকে বেলা 1টা পর্যন্ত। বেলা 1টার পর মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়, তবে মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেইটি খোলা থাকে। এরপর আবার মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা হয় বিকেল 4:30 খোলা থাকে রাত্রি 8:30 পর্যন্ত। মন্দিরে মা সর্বমঙ্গলাকে দর্শন করে বাইরে চলে আসলাম। মূল মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে মন্দিরের রন্ধনশালা। তো চলুন এবারে আমরা মন্দিরের রন্ধনশালাটা একবার দর্শন করে আসি। মা সর্বমঙ্গলা মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে মন্দিরের এই রন্ধনশালা। আর এখানে দেখুন প্রচুর মাটির মালসা রাখা রয়েছে। এই মালসাগুলোতে করেই ভোগ নিবেদন করা হয়। আর এই মালসা ভোগই ভক্তরা 200 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে মন্দিরের রন্ধনশালা। নিত্যদিন মায়ের ভোগ এইখানেই প্রস্তুত করা হয়। এই মন্দির প্রাঙ্গণে দেখুন আগত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য কিন্তু পানীয় জল ও শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, কলকাতার মধ্যে ব্যস্ততম এই শহরের মাঝে এই এক টুকরো দেবভূমি মধ্যমগ্রাম কালীবাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।